আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে যারা বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার। আগামীতে যে কোনো পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দেয়া হবে জানালেন জয়নুল আবদিন ফারুক। গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে সাবেক সংসদ সদস্য সহ শতাধিক আটক। সবাই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সমর্থক বললেন পুলিশ সুপার। রোজাকে সামনে রেখে ঢাকা ও চট্টগ্রামে টিসিবির সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, খেজুর ও ছোলা বিক্রি শুরু। শীঘ্রই শুরু হবে দেশের অন্যান্য জেলায়। এবং জয়কে হত্যাচেষ্টা মামলায় আপিলে খালাস পেলেন মাহমুদুর রহমান। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার ফাঁসির আসামিদের আপিল শুনানি চলছে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশ নিয়ে ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তার আশঙ্কা, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ পতন মেনে নিতে না পেরে সামনে আরও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে। এজন্য সবাইকে সচেতন থাকার তাগিদ দেন তিনি। জুলাই আন্দোলনে শহীদ পরিবার এবং আহতদের সঙ্গে মতবিনিময় শেষে ড. ইউনূস বলেন, ২৪ গণ অভ্যুত্থানের শহীদ ও আহতরাই ইতিহাসের স্রষ্টা। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারের দীর্ঘ শোষণ, বঞ্চনা, নির্যাতন, নিপীড়নের অবসান করল যারা, সেই শহীদ পরিবার আর আহতদের এখনো পথে নামতে হয় নানা দাবি নিয়ে। সেই ক্ষোভ আর অসুবিধার কথা শুনতেই প্রধান উপদেষ্টা ডেকে নিলেন এই পরিবারগুলোকে। জুলাই বিপ্লবের যোদ্ধাদের নতুন ইতিহাসের স্রষ্টা উল্লেখ করে ড. মোহাম্মদ ইউনূস বলেন, যারা ইতিহাসকে স্মরণ করে না সেই জাতির ভবিষ্যৎ নেই। তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ নেই। এই জন্য যে প্রাতিষ্ঠানিকভাবে আপনারা সরকারের অংশ হয়ে গেলেন, এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কারণে মুক্তিযোদ্ধারা তারা এক জায়গাতে সরকারের অংশ হয়ে গেছে, এটা কেউ বুঝতে পারবে না। আপনারা আজকে এই মন্ত্রণালয়ের অংশ হয়ে গেলেন। এটা জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে, যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ভেতরে ঢুকে গেছে। যত কথা বলার, যত দাবি দেওয়া করার সরকারের ভেতরে রাষ্ট্রের পক্ষ থেকে একটা আয়োজন আপনাদের জন্য করে দেওয়া হয়েছে। এটা মস্ত বড় খবর। সরকারে ঢুকে যেতে পারা, এটা যে যত কিছুই করি বুঝতে পারে না। সরকার বড় কঠিন জিনিস, তার সঙ্গে বোঝাপড়া করা বড় কঠিন। অনেক সময় বহু কষ্ট করে কিছু করা যায় না, কিন্তু একবার ঢুকে যেতে পারলে তারা বাইর করতে পারে না। জুলাই বিপ্লব দমনে ছাত্র নাগরিকদের যারা নির্মমভাবে হত্যা করেছেন তাদের দৃষ্টান্তমূলক বিচারের আবারও প্রতিশ্রুতি দেন ড. মোহাম্মদ ইউনূস। যদি তারা সে আমারে পিটবে, আমি পিটবো, এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। তোমরা বিচারের কথা বলেছো, অনেক সময় বিচার তো হবে, বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা। এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো, এখানে অনেকে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই। বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস, কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকেও সতর্ক করে প্রধান উপদেষ্টা জানান, আবারও এমন পরিস্থিতির পুনরাবৃত্তির চেষ্টা হলে কঠোর হাতে দমন করা হবে তাদের। সম্প্রতি যেসব ঘটনা ঘটলো তোমাদের চোখের সামনে হলো, এটা একবার না, আরো সামনে আরো বহু রকমের ঘটনা ঘটবে। কারণ ওরা তো ছাড়তেছে না তাদের, যে তাদেরকে তাড়িয়ে দিয়েছো, তারা বলতেছে আমরা সহজে মেনে নেব না। তারা সহজে মেনে নেবে না, আমরা তাদের সহজ মানাতে হবে। আমাদেরকে এই জায়গা থেকে সরে গেলে হবে না। তোমরা একবার জয় করে পুরো বাংলাদেশ নতুন বাংলাদেশ করে ফেলেছো,
এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা, তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। শহীদদের স্বপ্নের দেশ গঠনে জুলাইয়ের বীর যোদ্ধাদেরও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবে বিএনপি। বৈঠকে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দেওয়া হবে বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার এর সুযোগ নিয়ে দেশে বিশৃঙ্খলা এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। রোজার আগেই আওয়ামী লীগের সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। দেশের বিভিন্ন স্থানে বাসাবাড়ি এবং স্থাপনায় হামলা ভাঙচুরের বিরোধিতা করে তিনি বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার দুর্নীতি দুঃশাসনের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি সাক্ষাৎ করবেন। আগামীকাল 11 তারিখে সারা বাংলাদেশে রোজার আগে কেন্দ্রীয় কর্মসূচি আমাদের শুরু হবে। আমরা সেখানে দাবি করব নির্বাচন, সংস্কার চলবে, সেই সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনে ম্যাপ দেন, রোড দেন, তাড়াতাড়ি করেন, না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে। আবার কোন ষড়যন্ত্র ভাগ করে ঢুকে যাবে, সেই ষড়যন্ত্র রুখতে রুখতে আবার সময় অতিবাহিত করবেন। আমরা সেটা আর গ্রহণ করতে চাই না। গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে সাবেক এক সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা সহ 100 জনকে আটক করা হয়েছে। গত রাতে অভিযানে জেলা পুলিশ 21 জন এবং মহানগর পুলিশ 79 জনকে আটক করে। গাজীপুরের শ্রীপুর থেকে আটক করা হয়েছে আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ 6 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম এবং কাশিমপুর থানার 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম গায়েনকে। এছাড়া গত রাতে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকারকে উত্তরা থেকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক জানান, রাতভর অভিযানে গাজীপুর জেলা পুলিশ 21 জনকে আটক করে। তাদের সবাই বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের লোকজন। মহানগর পুলিশের বিশেষ শাখার উপ পুলিশ কমিশনার আলমগীর হোসেন বলেন, গত রাত 12টা পর্যন্ত মহানগরীর 8টি থানার পুলিশ বিভিন্ন এলাকা থেকে 79 জনকে আটক করেছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টা মামলায় সাজার বিরুদ্ধে করা আপিলে খালাস পেয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সকালে ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজের আদালত এ রায় দেন। সাংবাদিক মাহমুদুর রহমানের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন আদালত। গত বছর 29 সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন মাহমুদুর রহমান। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 5 দিন কারাভোগের পর 3 অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় 2023 সালের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মাহমুদুর রহমান এবং সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনের পৃথক 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি চলছে। সকালে বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আলোচিত এই মামলার শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে পেপার বুক থেকে পাঠ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল KB রুমি। সকালে আপিল শুনানির সূচনা করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে গত অক্টোবর মাসে আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল এবং ডেথ রেফারেন্স দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়। 2022 সালের 6 জানুয়ারি বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও মামলার নথি হাইকোর্টে আসে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 থেকে 6627 পৃষ্ঠার ডেথ রেফারেন্স এবং মামলার যাবতীয় নথি হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়। এরপরে আসামিরা দণ্ড থেকে খালাস চেয়ে ফৌজদারি আপিল ও জেল আপিল করেন।
এজেন্সির অবহেলার কারণে কোনো হজযাত্রী হজ করতে না পারলে সেই দায় এজেন্সিগুলোকে নিতে হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বা সৌদি সরকার এর দায় নেবে না। দুপুরে সচিবালয়ে 2025 সালে হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে মিনা এবং আরাফায় তাঁবু এবং ক্যাটারিং সার্ভিস, বাড়ি, হোটেল কর্তৃপক্ষ, পরিবহন প্রতিষ্ঠান, ক্যাটারিং সেবাদানকারীর মতো হজ সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে 14 ফেব্রুয়ারির মধ্যে চুক্তি সম্পাদনে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। রোজাকে সামনে রেখে আজ থেকে শুরু হলো সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি। ঢাকার 50টি ও চট্টগ্রামের 20টি পয়েন্টে ট্রাকে করে এসব পণ্য বিক্রি করা হচ্ছে, যেখানে স্বল্প মূল্য মিলছে ভোজ্য তেল, চিনি, খেজুর, ছোলা ও মসুরের ডাল। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলায় এই সেবা বাড়ানো হবে বলে জানিয়েছেন টিসিবির মুখপাত্র। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। আসন্ন রমজান উপলক্ষে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতেই প্রায় 40 দিন পর আবারও শুরু হয়েছে কম দামে টিসিবির পণ্য বিক্রি। ফ্যামিলি কার্ডের বাইরে রাজধানীর 50টি ও চট্টগ্রামের 20টি পয়েন্টে ট্রাকে করে বিক্রি করা হচ্ছে রোজায় বহুল ব্যবহৃত নিত্যপণ্য, তেল, ডাল, চিনি, খেজুর সহ বিভিন্ন পণ্য। এতে প্রতি লিটার সয়াবিন 100 টাকা, 1 কেজি মসুর ডাল 60 টাকা, চিনি 70 ও 155 টাকায় খেজুর কিনতে পারবেন যে কোনো ক্রেতা। স্বল্প মূল্যে এসব পণ্য পাওয়ায় খুশি নিম্ন আয়ের মানুষেরা। এরকম পাইলে আমরা গরিব মানুষ করে খেয়ে বাঁচতে পারি। কাম অসল মানুষ কাম করতে পারি না, মাল বাহিনী ঢুকতে পারি না। যে অবস্থা দেখেন কি অবস্থা। সারা বছর এই সেবা চালু রাখার দাবি ক্রেতাদের। এইটাই চাই, সবসময়ের জন্য দেয়। 2 দিন পরে পরে কি 3 দিন পরে পরে নিতে পারে, তাহলে উপকার হইল। চাহিদার তুলনায় পণ্য কম থাকায় সরবরাহে বেগ পেতে হচ্ছে বলে জানান টিসিবির এ ডিলার। গাড়ির মধ্যে অনেক পরিমাণ ভিড়, সাধারণ মানুষের অনেক ভিড়, চাপ বেশি। এটা যদি বাড়ায় তাহলে সবাই আর কি উপলব্ধি করতে পারবে। চাহিদা অনুযায়ী জেলা শহরেও পণ্য সরবরাহ কার্যক্রম শুরু হবে বলে জানায় টিসিবি। ফ্যামিলি কার্ডের বাইরের মানুষ যাতে এটাকে আওতাভুক্ত করা যায় সেটাকে আমরা অতিরিক্ত সেবা বলছি। কিছু সংখ্যক দরিদ্র প্রবণ যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টগুলো এর আওতায় আনা, অর্থাৎ আমাদের কার্যক্রমের ব্যাপ্তি কিন্তু বেড়েছে। কার্ড সংখ্যা কমানো হলেও আমাদের ট্রাক বৃদ্ধির মাধ্যমে এবং স্থান বৃদ্ধির মাধ্যমে এটা ব্যাপ্তিটা বাড়ানো হচ্ছে। আগামী 28 মাস পর্যন্ত চলবে টিসিবির এই ট্রাকসেল সেবা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পিরোজপুরে স্থানীয় সরকার উন্নয়নে ৩,১৭৬ টাকার মধ্যে ১,৭৪৭ কোটি টাকা লুটপাট করা হয়েছে। এ বিষয়ে পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার সহ 11 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় সরকার, তবে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের সুপারিশের সত্যতা স্বীকার করে উপদেষ্টা বলেন, এটি দাবি মোতাবেক করা হয়েছে। যারা চিঠি ফাঁস করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। লোপাট করা হয়েছে প্রায় ১৬৪৭ কোটি ৪৮ লক্ষ টাকা। মুখ্য সচিব থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে যতগুলো বডি আছে, একদম কাজ শুরু করা থেকে বিল উত্তোলন পর্যন্ত সবার এক ধরনের সংশ্লিষ্টতার মাধ্যমে, যোগসাজশের মাধ্যমে এই লুটপাটটা করা হয়েছে, যেটা আমাদের প্রায় 3 ধাপে তদন্তের পর উঠে এসেছে। এবং এ বিষয়ে সংশ্লিষ্ট যারা পিআরএল ভোক্তা আছেন তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য দুদক, সিএজি তাদেরকে আমরা লিখেছি। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক ঐক্য গণতন্ত্রের সৌন্দর্য হতে পারে বলে মনে করেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এটিএন বাংলার ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় বিএনপি, জামাত সহ রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দেশের বর্তমান পরিস্থিতিকে ধৈর্যের সাথে মোকাবেলা করার কথা বলেন অনুষ্ঠানটির সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। একটা স্নিগ্ধতা, মুগ্ধতা কিন্তু সবসময় দেখি আমরা।
সাম্প্রতিক রাজনীতি ও জনভাবনা নিয়ে এটিএন বাংলার নিয়মিত আলোচনা অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে আলোচক হিসেবে অংশ নেয় বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দীর্ঘ 15-16-17 বছরের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের যে আউটবাস, এ সময় তিনি বলেন, দেশে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য দায়ী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য। বাংলাদেশে বিদ্যমান এই যে অস্থিরতা, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনাগুলো আক্রান্ত হচ্ছে, হামলা হচ্ছে, এটাকে উনি মিন করেছেন যে এই অরাজকতা, অস্থিরতার জন্য বাংলাদেশের মানুষ তো হাসিনার বক্তব্যকে দায়ী করছে, যে তার বক্তব্য দিয়ে তিনি গোটা জাতিকে উস্কে দিয়েছেন। এবং 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের যে তাজা রক্ত, তাজা অনুভূতি, সেটা তো এখনো শেষ হয়ে যায়নি। বিগত বছরগুলোতে জামায়াতের উপর নির্যাতন ও অত্যাচারের কথা তুলে ধরে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, যুদ্ধ অপরাধী বিচারের নামে জামায়াতের অসংখ্য নেতাদের বিনা অপরাধে হত্যা করেছে শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের নামে যে বিচারটা হয়েছে, এটা কোনো বিচার হয়নি, এটা একটা বিচারিক হত্যাকাণ্ড হয়েছে এবং একটি আধিপত্যবাদী বিদেশি শক্তির এজেন্ডা নিয়ে সকল খুনের মাস্টার মাইন্ড শেখ হাসিনা এই সমস্ত নিরপরাধ নিরীহ মানুষকে হত্যা করেছে। 60, 70, 80, 90, 92, 93 বছর বৃদ্ধকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে মানুষ কেঁদে, আকাশ বাতাস কেঁপেছে, কিন্তু শেখ হাসিনার হৃদয় কাঁপেনি। এ সময় অনুষ্ঠানটির সঞ্চালক ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ফ্যাসিস্টদের দেশি বিদেশি চক্রান্ত মোকাবেলায় প্রয়োজন নির্বাচন। ছাত্র জনতার বিপ্লবের প্রতি সম্মান জানিয়ে, শহীদদের প্রতি সম্মান জানিয়ে আমরা একতালে এক লয়ে আজকে সকল দল, সকল মত, সকল শ্রেণীর পেশার মানুষ একটা গণতান্ত্রিক অভিযাত্রায় আমরা অগ্রগামী হব। এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ রইল, যেটি মিস্টার গোলাম পরোয়ার বললেন, আপনারা এই বছরের শেষে নির্বাচন দেন বা আগামী বছরের মাঝামাঝি বা মার্চ এপ্রিল যখনই আপনারা নির্বাচন দেন না কেন, আমরা আশা করব অবশ্যই আপনারা একটা এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে প্রত্যেকটি দলকে তাদের নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবার জন্য সুযোগ তৈরি করে দিবেন। 5 আগস্ট থেকে শিক্ষা নিয়ে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্য হওয়ার আহ্বান জানান জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল। পাশাপাশি আর দেরি না করে দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। জনগণ যাকেই ভালোবাসবে তাদেরই নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করি। আমরা বিএনপি, জামায়াত বলি এবং দেশের যুগপৎ আন্দোলনে যারা ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিদায় করেছে, তাদের মধ্যে কিন্তু সম্পর্কের ফাটল আমরা দেখতে চাই না। ওদের কথা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে তার বাসভবন যমুনায় গেছেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের 6 জনের একটি প্রতিনিধি দল। এর আগে সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে অবস্থান কর্মসূচি থেকে রমনা জোন পুলিশের সমঝোতায় তারা যমুনার দিকে যান। প্রতিনিধি দলে রয়েছেন আরব আমিরাত ফেরত প্রবাসী খালিদ সাইফুল্লাহ, মীর রাজীব, মিজানুর রহমান, ইয়াসিন অপূর্ব, নাইম এবং মাইন উদ্দিন। এ সময় আন্দোলনের নেতৃত্বে থাকা মাইন উদ্দিন বলেন, দুবাই থেকে ফেরত আসার পর বারবার চেষ্টা করেও তারা প্রধান উপদেষ্টার দেখা পাননি। প্রবাসীদের অনেকে এখনো দুবাই কারাগারে আছেন, নতুন করে অনেকে গ্রেফতার হচ্ছেন। এসব বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানাতে এখানে এসেছেন তারা। ছাত্রলীগের নির্যাতন ও মিথ্যা অভিযোগে কারাভোগ করেছেন কুয়েট শিক্ষার্থী জাহিদুর রহমান। 5 আগস্টের পর ক্যাম্পাসে ফিরেছেন এই শিক্ষার্থী। 28 মাস কেটেছে আত্মগোপনে থাকার ভয়ঙ্কর স্মৃতির মধ্যে। ছাত্রদের বিক্ষোভের মুখে এই ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাম্পাস শাখার সাধারণ সম্পাদক সহ 10 নেতাকর্মীর ছাত্রত্ব বাতিল এবং 3 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে তদন্ত কমিটি। খুলনা প্রতিনিধি SM হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। 2022 সালের 11 সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডক্টর M.A. রশিদ হলের 117 নম্বর রুমের ECE বিভাগের 2য় বর্ষের ছাত্র জাহিদুর রহমানকে শিবির কর্মী হিসেবে চিহ্নিত করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। একই দিন হলের টর্চার রুমে মাঝরাত পর্যন্ত চালানো হয় শারীরিক নির্যাতন। সাবেক শ্রম প্রতিমন্ত্রীর প্রভাব খাটিয়ে থানায় সোপর্দ করা হয় তাকে। স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়ে করানো হয় মামলা।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। এরই মধ্যে 51 দিন কারাভোগ ও হুমকির মুখে শিক্ষা জীবনের 2 বছর হারিয়ে যায় জাহিদের। এই ঘটনার সাথে ছাত্রদের পাশাপাশি যে সকল শিক্ষকরা জড়িত এবং কর্মকর্তারা জড়িত তাদের ব্যাপারেও যত শাস্তি নেওয়া হবে তখনই আমরা খুব সন্তুষ্ট হব এবং শাস্তিটা যখন বাস্তবায়ন হবে। গত 5 আগস্ট ফ্যাসিবাদ সরকারের পতনের পর 10 আগস্ট ক্যাম্পাসে ফিরে আসেন জাহিদুর রহমান। সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 27 জানুয়ারি ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় 13 ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। যেভাবে নির্যাতন করা হয়েছিল সেই সময়ে এটা বুয়েটের আবরারকে যে নির্মমভাবে নির্যাতন করা হয় অনুরূপ টাইপের নির্যাতন সৌভাগ্যক্রমে সে বেঁচে যায়। তদন্ত কমিটি দীর্ঘ সময় নিয়ে তদন্ত রিপোর্ট সাবমিট করে দোষী ছাত্রকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় এবং একজন ছাত্রের সনদ 5 বছরের জন্য স্থগিত করা হয় এবং 2 জন ছাত্রের সনদ 3 বছরের জন্য স্থগিত করা হয়। গত 4 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে অভিযুক্ত ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার, জাহিদকে ক্ষতিপূরণ প্রদান এবং এসব ঘটনায় জড়িত শিক্ষক ও কর্মকর্তাদের বিচার সহ 4 দফা দাবি পেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। 20 ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণের আলটিমেটাম তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা গ্রহণকারী 5টি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে তথ্য পাচার করেছে বলে প্রাথমিক তদন্তে এর প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে এই কথা জানান কমিশন সচিব মোহাম্মদ আক্তার আহমেদ। অভিযুক্ত 5 প্রতিষ্ঠান হল স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা উপায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস। এই প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোর অসতর্কতায় নাকি ইচ্ছাকৃতভাবে এটা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কেউ স্বপ্রণোদিতভাবে এটা করে থাকলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করেন তিনি। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার কথা বলেন ইসি সচিব আক্তার আহমেদ। অর্থনৈতিক সংকটের মধ্যে সুদ হার না বাড়িয়ে বিকেলে সতর্কতামূলক মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ডক্টর আহসান এইচ মনসুরের গভর্নর হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম মুদ্রানীতি ঘোষণায় থাকতে পারে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর সুযোগ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গত 5 মাসে 50 ভিত্তি পয়েন্ট করে 3 দফা নীতি সুদহার বাড়ানো হয়েছে। বর্তমানে যা 10 ভাগ। তবে এতদিন নীতি সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি, বরং এর প্রভাবে বাজারে সব ধরনের ঋণের সুদহার বেড়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এবারের মুদ্রানীতি হবে সতর্কতামূলক। এখনই সংকোচনমূলক মুদ্রানীতি থেকে সরে আসার সুযোগ নেই। মুদ্রানীতিতে অপরিবর্তিত থাকতে পারে নীতি সুদহার। বড় কোনো পরিবর্তন আসছে না বিনিময় হার ব্যবস্থাপনায়। শিশু নাইমকে আদালতের নির্দেশে 30 লাখ টাকা ক্ষতিপূরণ না দেয়ায় আগামী 21 এপ্রিল মালিক ইয়াকুবকে নিয়ে কিশোরগঞ্জের এসপিকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে 2020 সালে ওয়ার্কশপে কাজ করার সময় কাটা পড়ে 4th শ্রেণীর ছাত্র নাইমের হাত। এ বিষয়ে করা এক রিট নিষ্পত্তি করে নাইম হাসান নাহিদের পড়ালেখা বাবদ এইচএসসি পর্যন্ত প্রতি মাসে 7,000 টাকা করে তার স্কুল অ্যাকাউন্টে জমা এবং 2 কিস্তিতে 30 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। আপিল বিভাগে সেই রায় বহাল থাকে, কিন্তু দীর্ঘদিনেও সেই আদেশ বাস্তবায়ন না হওয়ায় আদালত অবমাননার মামলা করে পরিবার। এর পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ওয়ার্কশপ মালিককে আদালতে তলব করলেন। অ্যাপিল বিভাগে বলেছি যে আদালতের ম্যাজিস্ট্রি, আদালতের ডিগনিটি, সুপ্রিমেসি আজকে যদি আফোল্ড না করা হয়, আদালতের প্রতি মানুষের যে অনাস্থা ধীরে ধীরে অনাস্থা হচ্ছে, সেটি যদি উত্তরণ ঘটানো না হয়, তাহলে এই আদালতের আদেশই থেকে যাবে, এটি আলোর মুখ দেখবে না। আদালত আমাদের কথা শুনে এই আদেশ যে ভায়োলেটেড হয়েছে ডেলিবারেটলি, সেটি বিবেচনায় নিয়ে তাকে ইয়াকুবকে আদালত অবমাননার দায়ে নোটিশ ইস্যু করে কিশোরগঞ্জের এসপি মহোদয়কে নির্দেশ দিয়েছেন যাতে হাজি ইয়াকুবকে 21 এপ্রিল অ্যাপিল বিভাগে হাজির করা হয়।
রাজধানীর ধানমন্ডি এবং মোহাম্মদপুরে দুটি ডাকাতির ঘটনায় মতিঝিল থানার ৯ নং ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল চাকলাদার সহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে ঢাকায় এবং আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩রা জানুয়ারি ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টের সামনে ডিবি পরিচয়ে একটি ভোজ্য তেলের ট্রাকে ডাকাতি করা হয়। একই কায়দায় ২২ জানুয়ারি মোহাম্মদপুর থেকে আরেকটি তেলের ট্রাকে ডাকাতি হয়। দুটি ট্রাক থেকে ২২,০০০ লিটার তেল লুট করে নেয় অভিযুক্তরা। পরে তদন্তে নেমে মুন্সিগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ডাকাতি হওয়া ট্রাক দুটি। এরপর অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়। ধরার জন্য আমরা গত কয়েকদিনের খুব চেষ্টা করতেছিলাম এবং এরা কিন্তু প্রতিনিয়ত সারা ঢাকা শহরে চষে বেড়ায়। এদের নিজস্ব মাইক্রো আছে, এটাতে করে এই একই স্টাইলে একই কায়দায় বিভিন্নভাবে এরা ডাকাতি করে, ছিনতাই করে। এরা ছিনতাইয়ের একটা বড় চক্র। পরবর্তীতে যখন আমরা তৌহিদ বা জাকিরকে ধরতে পারি, তখন এই জাকিরের সূত্র ধরে আমরা এদের টিমের অন্যান্য যারা সদস্য সবাইকে এক এক করে আমরা এই গত 2 দিনে আমরা ধরেছি। তো এর মধ্যে একজন ডাকাত ছিল যার নাম বেলাল চাকলাদার। সে হচ্ছে মতিঝিল থানার ওয়ার্ড যুবলীগের, সে কিন্তু সভাপতি। সে গত যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 2টা মার্ডার মামলারও আসামি। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে যশোরের গদখালিতে জমে উঠেছে ফুলের বাজার। ব্যস্ত সময় পার করছেন ফুল চাষি এবং ব্যবসায়ীরা। এবার ফুলের উৎপাদন বেশি, তবে দাম কম বলে জানান তারা। সামনে 3টি দিবস উপলক্ষে ফুলের চাহিদা বৃদ্ধি এবং ভালো দাম পাবার আশা তাদের। ফুল বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 100 কোটি টাকা। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট জানাচ্ছেন শরীফুল ইসলাম। ফুলের রাজধানী হিসেবে খ্যাত যশোর ঝিকরগাছা উপজেলার গদখালি পানিসারা নাভারণ ইউনিয়নে সবচেয়ে বেশি ফুলের চাষ হয়। এখানকার উৎপাদিত ফুল গুণগত মানের ও দাম কম হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে প্রায় 70% ফুল সরবরাহ করা হয় সারা দেশে। কেবল বিশেষ দিবসগুলো ঘিরে নয়, বছর জুড়ে এখান থেকে ফুল কিনতে আসেন ব্যবসায়ীরা। তবে বিগত বছরের তুলনায় এবার দাম কিছুটা কম বলে জানান কৃষকরা। গতবার মনে করেন এই ফেব্রুয়ারিতে 16-17 টাকা করে হয়েছে, আর 20 টাকা পর্যন্ত হয়েছে। আর এবার ফেব্রুয়ারিতে এখন 300-400 টাকা করে বিক্রি হচ্ছে। 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি মনে করেন আমাদের এই অনুষ্ঠান উপলক্ষে ফুল লাগানো, কিন্তু মনে করেন গরম আবহাওয়ার কারণে আমাদের এই ফুলটা আগাম উঠে যাওয়ার কারণে বাজারে ফুল বেচা কিনা খুবই খারাপ অবস্থা। ভাষার মাস ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে বেড়েছে ফুলের চাহিদা। পহেলা ফাল্গুন বসন্ত বরণে সবচেয়ে বেশি বিক্রি হয় গ্লাডিওলাস এবং গাঁদা, আর বিশ্ব ভালোবাসা দিবসে গোলাপ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেচা কেনা বাড়ে গাঁদা ফুলের। এতে ভালো দাম পাবার আশাও করছেন ব্যবসায়ীরা। সব জেলা থেকে এই গদখালি থেকে মাল যায় 64 জেলায়। তাই এবার বছরে আমরা গেল বছরে চেয়ে এবার বছরে আমাদের মনে হচ্ছে যে আরো ভালো মূল্য দাম পাচ্ছি এবং ভালো ব্যবসায়ও ভালো হচ্ছে। 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি দুটো দিবসে পর্যাপ্ত পরিমাণ দাম হয়। এই আমি ঢাকায় পাঠাচ্ছি, ঢাকা এবং লোকালও আছে 2-1 জায়গায়। গেল ডিলাক্স 10 টাকা 12 টাকা এরকম 15 টাকা পর্যন্ত হয়। এবছর বিশেষ 3টি দিবসকে কেন্দ্র করে 100 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির। আগামী বসন্ত ভালোবাসা 21 ফেব্রুয়ারি, 26 মার্চ এবং 14 এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে আমরা ইতিমধ্যে 100 কোটি টাকার লক্ষ্যমাত্রা দিয়েছিলাম। বলি আবহাওয়া না থাকলে, বাজার যদি এইভাবে চলমান থাকে, তাহলে আমরা আশা করছি যে আমাদের 100 কোটি টাকা ফুল এই অঞ্চল থেকে বিক্রি হবে। যশোরে প্রায় 1500 হেক্টর জমিতে ফুল চাষ করেন প্রায় 4500 কৃষক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর শত শত কোটি ডলার জালিয়াতি খুঁজে বের করতে ইলন মাস্ক সহায়তা করবেন বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য বানাতে প্রয়োজনীয় সবকিছু করার কথাও জানান এই রিপাবলিকান নেতা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম।
গেল বছর নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করতে পাশে থেকে সব ধরনের সহায়তা করেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। নির্বাচনে জয়ের পর তাকে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে এর যথাযথ মূল্যও দিয়েছেন ট্রাম্প। সরকারের ব্যয় কমানোর দায়িত্ব দিয়েছেন মহাশূন্য বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ সরকারি কোষাগার থেকে অর্থের অপচয় কমাতে চায়। এক্ষেত্রে বন্ধু ইলন মাস্কের সরকারি ব্যয় কমানোর উদ্যোগ ও অপ্রয়োজনীয় খরচ কমাতে সহায়তা করবে বলে তার আশা। যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের শত শত কোটি ডলারের জালিয়াতি ও অপব্যবহার খুঁজে বের করতে যাচ্ছি আমরা। আপনারা জানেন, এজন্যই জনগণ আমাকে নির্বাচিত করেছেন। আমি ইলন মাস্ককে দায়িত্ব দিয়েছি, তিনি সব জালিয়াতি খুঁজে বের করবেন। এদিকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কানাডার পেছনে বছরে তাদের $200 বিলিয়ন ভর্তুকি দিতে হচ্ছে। তাই ট্রুডো দেশকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্যে পরিণত করতে চান তিনি। চলতি সপ্তাহে কানাডার ব্যবসায়ীদের সাথে আমি একটি বৈঠক করি, যেখানে তারা কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য করার আমার ইচ্ছা বাস্তবতাকে স্বাগত জানিয়েছে। আমার মনে হয় কানাডা 51তম রাষ্ট্র হলে অনেক ভালো হতো, কারণ কানাডার জন্য আমাদের বছরে $200 বিলিয়ন হারাতে হচ্ছে। 3 সপ্তাহ আগে ক্ষমতা গ্রহণ করা ট্রাম্প কেন্দ্রীয় সরকারের ব্যয় কমাতে এরই মধ্যে অনেক নির্বাহী আদেশে সই করেছেন। কানাডা ও মেক্সিকোর ওপর আরোপ করেছেন শুল্ক। এ নিয়ে তাদের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ। এতে ট্রাম্প প্রশাসনের সাথে প্রতিবেশী দেশগুলোর বিভেদ বাড়তে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে শুরু হতে যাচ্ছে তারুণ্যের উৎসব 2025। এরই অংশ হিসেবে কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে 3 দিন ব্যাপী তারুণ্যের উৎসব শুরু হবে। সকালে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, কমিউনিটি এঙ্গেজমেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে খেলাধুলার প্রসারে কাজ করবে এই আয়োজন। এর মধ্যে থাকছে ক্রীড়া টুর্নামেন্ট এবং কমিউনিটি ক্রিকেট ক্লিনিক, যা তাদের অংশগ্রহণ এবং দক্ষতা বাড়াবে। এছাড়াও দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে বিভিন্ন ফ্যান জোনে ঐতিহ্যবাহী খাবারের স্টল থাকবে। এবার পাটেক্স খেলার খবর। সেভিয়াকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে লা লিগায় শিরোপা লড়াই জমিয়ে রাখল বার্সেলোনা। 23 ম্যাচ শেষে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট 50। 49 পয়েন্ট নিয়ে 2-এ অ্যাটলেটিকো মাদ্রিদ, আর 48 পয়েন্ট নিয়ে 2 দলের কাঁধে নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে রবার্ট লেভানডোভস্কি 7 মিনিটে এগিয়ে নেয় কাতালানদের। যদিও 1 মিনিটের ব্যবধানে ভার্গাস সেই গোল শোধ দিয়ে লড়াইয়ের আভাস দেন। তবে দ্বিতীয়ার্ধে আর খেলায় ফিরতে পারেনি সেভিয়া। 46 মিনিটে ব্যবধান 2-1 করেন লোপেজ। এরপর রাফিনহার গোলে 55 মিনিটে 3-1 ব্যবধানে এগিয়ে যায় কাতালানরা। ইকার গার্সিয়া 89 মিনিটে দলের হয়ে চতুর্থ ও শেষ গোলটি এনে দেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। দেশে যারা বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার। আগামীতে যে কোনো পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দেয়া হবে, জানালেন জয়নুল আবদিন ফারুক। গাজীপুরে ডেভিল হান্ট অভিযানের সাবেক সংসদ সদস্য সহ শতাধিক আটক। সবাই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সমর্থক, বললেন পুলিশ সুপার। রোজাকে সামনে রেখে ঢাকা ও চট্টগ্রামে টিসিবি সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, খেজুর ও ছোলা বিক্রি শুরু। শীঘ্রই শুরু হবে দেশের অন্যান্য জেলায়। এবং জয়কে হত্যাচেষ্টা মামলায় আপিলে খালাস পেলেন মাহমুদুর রহমান। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার ফাঁসির আসামিদের আপিল শুনানি চলছে। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।